জগে ঠান্ডা পানি ভরে রুমে ফিরে এলো শ্রবণ। সোহা শুয়ে পড়েছে। শ্রবণ পানির জগটা রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াল। কাঙ্ক্ষিত জিনিসটা না পেয়ে সোহার দিকে তাকাল। স্বাভাবিক গলায় বলল, সোহা, এখানে সিগারেটের প্যাকেট রেখেছিলাম, সেটা কোথায়? আমি কিভাবে বলবো? আমি তো সিগারেট খাই না, তাই তোমার সিগারেটের প্যাকেট আমি ধরিওনি। এখানেই তো রেখেছিলাম। কখন? বাইরে থেকে এসে। আমি দেখিনি। সোহা চোখ বন্ধ করে নিল আবার। শ্রবণ ড্রেসিং টেবিলের প্রত্যেকটা ড্রয়ার খুঁজল, পুরো রুম খুঁজল, তবুও সিগারেটের প্যাকেট পেল না। শ্রবণের স্পষ্ট মনে আছে সে বাইরে থেকে এসে ড্রেসিং টেবিলের উপর সিগারেটের প্যাকেট আর ফোন রেখেছিল। ফোন এখনও আগের জায়গায় রয়েছে, শুধু সিগারেটের প্যাকেটটাই নেই। প্যাকেটটা গেল কোথায়? হাত পা গজাল নাকি? শ্রবণ আবার এসে দাঁড়াল সোহার পাশে। খিটখিটে মেজাজ নিয়ে বলল, এই ডাইনির বাচ্চা, বল সিগারেটের প্যাকেট কোথায় রেখেছিস? সোহা ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে তাকাল। ঘুম জড়ানো ভারী গলায় বলল, তোমার সিগারেটের প্যাকেট কোথায় আমি কিভাবে বলবো? তোমার সিগারেট আমি ধরি, নাকি সেগুলো দিয়ে আমার কোনো কাজ আছে? তুমি বোধহয় আনোনি, এখন ভুলে গেছ। শ্রবণ দুদিকে মাথা নেড়ে বলল, আমার স্পষ্ট মনে আছে আমি সিগারেটের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম আর ড্রেসিং টেবিলের উপর রেখেছিলাম। জানি না তোমার সিগারেটের প্যাকেট কোথায় গেছে। ঘুমোতে দাও এখন, সেহরিতে উঠতে হবে। শ্রবণ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সব জায়গায় খুঁজল, রান্নাঘরেও খুঁজতে বাদ রাখল না, কিন্তু কোথাও তার সিগারেটের প্যাকেট নেই। একদম হাওয়া হয়ে গেছে ফ্ল্যাট থেকে। মেজাজ এত গরম হচ্ছে যে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছে শ্রবণের কাছে। এখন বাইরে যেতে ইচ্ছে করছে না, আবার সিগারেট না খাওয়া পর্যন্ত শান্তিও লাগবে না। 24 ঘন্টার বেশি হয়ে গেছে সিগারেট খায় না। তারাবি নামাজ আদায় করে ফ্ল্যাটে ফেরার পথে সিগারেটের আস্ত একটা প্যাকেট কিনে নিয়ে ফিরেছে, এখন সেই প্যাকেট ফ্ল্যাটের কোথাও নেই। কেমনটা লাগে? ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ওয়ালেট বের করে টাকা নিল হাতে। ফোন হাতে নিয়ে দরজার দিকে পা বাড়াতেই সোহা পিছু ডেকে বলল, কোথায় যাচ্ছ? বাইরে। তুই ঘুমা, আমি আসছি কিছুক্ষণ পর। বাইরে কি করতে যাবে? সিগারেট কিনতে। একটা সিগারেট খাওয়ার জন্য এখন এই ক্লান্ত শরীর টেনে নিয়ে বাইরে যাবে? এই বিষাক্ত ধোঁয়া না উড়ালে কি হবে? এসে ঘুমাও, ভালো লাগবে। শ্রবণ কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। সোহা গলা ছেড়ে ডেকে বলল, ও বাবুর আব্বু, শোনো আমার কথা। শ্রবণ ফিরে এলো রুমে। শ্রবণের চেহারা দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ বিরক্ত বোধ করছে। তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, বল কি বলবি? কিছু আনা লাগবে? এখানে আসো, দেখো বাবু কিভাবে নড়ছে। শ্রবণ কাছে এগিয়ে এলো। সোহার পেটের উপর হাত রেখে দেখল বাবু অনেক নড়ছে। সোহা শোয়া থেকে উঠে বসে শ্রবণের হাত ধরে বিছানায় বসাল। উঠলি কেন? তোর না ঘুম পেয়েছে ভীষণ? তুমি দূরে গেলে ভালো লাগে না, আসো একসঙ্গে ঘুমাই। তুই ঘুমা, আমি সিগারেট কিনে নিয়ে আসছি। সিগারেট খেতে হবে না। সিগারেট খাওয়া ছেড়ে দাও। ভাত খাওয়া ছেড়ে দিতে পারবো কিন্তু সিগারেট খাওয়া ছাড়তে পারবো না। হাত ছেড়ে ঘুমা এখন। সোহা শ্রবণের কাছে এগিয়ে এসে শ্রবণের বুকে মাথা রেখে জড়িয়ে ধরল শক্ত করে। এভাবে ধরছিস কেন এখন? ছাড়। সোহা ছাড়ল না, বরং শ্রবণকে আরও শক্ত করে আঁকড়ে ধরল। বুকে মুখ গুজে রেখে বলল, ধরেছি বলে ছাড়তে বলছো? রে গেলে ধরতে বললেও আর ধরব না, দেখে নিও। কে রবে? আমি। শ্রবণ চোয়াল শক্ত করল, দাঁতে দাঁত চেপে বলল, এই ডাইনির বাচ্চা, রবি কেন? সোহা বুক থেকে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকাল। শ্রবণের চোখ মুখ কঠিন হয়ে আছে। চোখে চোখ রেখে বলল, বাবু হওয়ার সময় যদি রে যাই? কত মাই তো বাবু জন্ম দিতে গিয়ে রা যায়, আমিও যেতে পারি। জড়িয়ে ধরেছি বলে ছাড়তে বলছ? আমি রে গেলে এত ভালোবাসবে কে তোমায়? শ্রবণ কিছু বলতে পারল না, নিজেও শক্ত করে জড়িয়ে ধরল। সোহা বুকে মুখ গুজে বলল, বাবু হওয়ার আগ পর্যন্ত তুমি আমার কাছে কাছে থাকো, সময় দাও। না হলে রে গেলে আফসোস হবে, তুমি আমাকে সময় দাওনি। শ্রবণ মৃদু স্বরে বলল, তোকে সময় দেই না আমি? তোর কাছে কাছে থাকি না? এই যে এখন বাইরে যেতে চাইছ, 5 মিনিট লাগতো বাইরে থেকে ঘুরে আসতে। 5 মিনিটই অনেক সময়। হয়তো কোনোদিন দেখা যাবে 5 সেকেন্ডের ব্যবধানে আমি চিরদিনের জন্য তোমার কাছ থেকে হারিয়ে গেছি। চুপ। আর একটা উল্টাপাল্টা কথা বললে ধরে আছাড় রব। সোহা মুচকি হাসল। শ্রবণ সোহাকে শুইয়ে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল, সোহাকে আগলে ধরে।
সোহা এবার আরও বেশি করে হাসল। শ্রবণের সিগারেটের আস্ত প্যাকেটটা সোহা নিজেই গায়েব করেছে। সবগুলো সিগারেট ভেঙে প্যাকেট সহ কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিয়েছে। সারাদিন রোজা রাখে, নামাজ আদায় করে, আবার সিগারেটও খায়। এখন বেশি করে। তুমি শ্রবণ চৌধুরী হলে, সেও সোহা চৌধুরী। ভুলে যেও না তো একই। ফজরের নামাজ আদায় করে আর ঘুমাল না শ্রবণ। সোহাকে বলল রেডি হতে। সোহা কোনো প্রশ্ন না করে রেডি হয়ে নিল। শ্রবণ গাড়ির চাবি নিয়ে সোহার হাত ধরে বের হলো ফ্ল্যাট থেকে। কোথায় নিয়ে যাচ্ছে কিচ্ছু জিজ্ঞেস করল না সোহা। শ্রবণের গাড়ি এসে দাঁড়ালো একটা কবরস্থানের পাশে। দুজন নেমে দাঁড়ালো গাড়ির ভেতর থেকে। আশপাশ থেকে পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে। নির্মল বাতাস বইছে, শীতল প্রকৃতি। সূর্যের দেখা নেই এখনো, কুয়াশাও পড়েছে বেশ। শ্রবণ সোহার হাত ধরে কবরস্থানের ভেতরে প্রবেশ করল গেট খুলে। সোহা পুরো কবরস্থানে নজর বুলাল। তার গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল কবরগুলো দেখে। এর আগে এত কাছ থেকে কোনোদিন কোনো কবর দেখা হয়নি। কয়েকটা কবর নতুন, কিছু কবর বেশ পুরনো, অনেকগুলো মাটির সঙ্গে মিলিয়ে গেছে প্রায়। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন অনেক মানুষ, একদিন ওদের জায়গায়ও এখানেই হবে। সোহা শ্রবণের হাতটা শক্ত করে ধরল। শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকাল, মৃদু স্বরে বলল, ভয় পাচ্ছিস? সোহা দুদিকে মাথা নেড়ে বলল, না, সঙ্গে তুমি আছো তো। শ্রবণ কিছুক্ষণ তাকিয়ে রইল সোহার মুখের দিকে, তারপর এসে দাঁড়াল নির্দিষ্ট একটি স্থানে। সোহা তাকাল সামনে থাকা কবরের দিকে। কবরের শিয়েরে টাইলস দিয়ে নামফলক স্থাপন করা হয়েছে, সেখানে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে নাম, মরহুমা সানজানা চৌধুরী। পিতা, মরহুম সাদিক চৌধুরী। নাম দুটো পড়েই ফট করে শ্রবণের মুখের দিকে তাকালো সোহা। শ্রবণ টলমল চোখে তাকিয়ে আছে কবরটার দিকে। মনে হচ্ছে চোখজোড়া হতে এখনই গড়িয়ে পড়বে পানি। শ্রবণের মুখের দিকে তাকিয়ে সোহার চোখজোড়াও ঝাপসা হয়ে উঠল। কম্পিত স্বরে বলল, এটা বড় আম্মুর কবর? শ্রবণ মুখে কিছু না বলে মাথা নাড়ল। সোহা কবরের দিকে তাকালো আবার। সাদিক চৌধুরী তো সামাদ চৌধুরীর ছোট ভাই ছিলেন, যে কিনা অনেক বছর আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সোহা যতটুকু জেনেছে উনার সঙ্গে উনার ওয়াইফ আর ভাবি মানে সামাদ চৌধুরীর ওয়াইফও মারা গিয়েছিলেন সেই অ্যাক্সিডেন্টে। তার মানে শামীম রেজা চৌধুরী ছোট কাকার মেয়েকে বিয়ে করেছিলেন। এই কারণেই সোহা শ্রবণের নানির বাড়ির কাউকে দেখেনি এখন পর্যন্ত। শ্রবণ সোহার হাত ধরে কবরের শিয়েরে এসে দাঁড়াল। জড়ানো গলায় ডাকল, আম্মু। সোহা একবার শ্রবণের মুখের দিকে আরেকবার কবরের দিকে তাকাচ্ছে। শ্রবণ চোখের পানি মুছে বলল, আম্মু, তোমাকে বলেছিলাম না আমি বিয়ে করেছি? এই যে ছোট ডাইনির বাচ্চা, আমার বউ, তোমার শ্রবণের বউ। তোমার ছেলেরও কদিন পর ছেলে হবে, আম্মু। সোহা তাকিয়ে রইল শ্রবণের মুখের দিকে। শ্রবণের চোখজোড়া পানিতে টইটম্বুর হয়ে রয়েছে। সোহার নজর পড়ল পাশের কবরের উপর। গোটা গোটা অক্ষরে লেখা নাম, মরহুমা সাফা চৌধুরী। পিতা, শামীম রেজা চৌধুরী। সোহা শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ছোট কবরটার পাশে এসে দাঁড়াল। জন্ম আর মৃত্যুর তারিখ লেখা রয়েছে। সাফা সোহার চেয়ে বয়সে বড় ছিল। শ্রবণ ঝুঁকে মায়ের কবরের উপর পড়ে থাকা গাছের পাতা তুলতে তুলতে মৃদু স্বরে বলল, জানো, আম্মু, ডাইনির বাচ্চাটা তোমার ছেলেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে। তোমার ছেলে এখন ভালো হয়ে গেছে। আমি গত এক সপ্তাহ ধরে সিগারেট খাইনি, রোজা রাখি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। শুদ্ধ করে কুরআন তেলাওয়াত শিখছি আবার। ছোট ডাইনি যতটা খারাপ, ওর মেয়ে ততটাই ভালো। কবর জিয়ারত শেষে সোহাকে নিয়ে কবরস্থান থেকে বেরিয়ে এলো শ্রবণ। সোহাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও উঠে বসল। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল একদৃষ্টে। শ্রবণ সোহার দিকে তাকাতেই সোহা বলল, বড় আব্বু আর বড় আম্মু কাজিন? আম্মু যখন কলেজে পড়ত তখন নানা ভাই, নানু আর মামা রা যায় অ্যাক্সিডেন্টে, উনাদের 3 জনের সঙ্গে দাদুও রা গেছেন সেই অ্যাক্সিডেন্টে। মামা, বড় আব্বুর ভাইও ছিল? হ্যাঁ, দাদা ভাই আম্মুকে দূরে বিয়ে না দিয়ে নিজের বড় ছেলের সঙ্গেই বিয়ে দিয়েছিল যেন আম্মু ভালো থাকে, কোনো দুঃখ কষ্ট আম্মুকে ছুতে না পারে। এতটুকু বলে তাচ্ছিল্য করে হাসল শ্রবণ। দুঃখ কষ্ট তার আম্মুকে ছুতে পারবে না। দুঃখ কষ্ট তো তার আম্মুকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে নিয়েই চলে গেল। তখন নানা ভাইয়ের সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকার ছিল আম্মু। আম্মু আর সাফা রা যাওয়ার পর ছিলাম আমি।
আম্মু মা রা যাওয়ার পর আব্বু যখন দ্বিতীয় বিয়ে করল তখন দাদা ভাই আম্মুর ভাগের সব সম্পত্তি আমার নামে করে দেয়। সোহা ছোট একটা সিরামিকের বাটিতে করে পায়েস নিয়ে এলো বেডরুমে। শ্রবণ ঈদের নামাজ আদায় করতে যাবে তাই নতুন পাঞ্জাবি পাজামা পরে তৈরি হচ্ছে। সোহা শ্রবণের সামনে এসে দাঁড়াল। চামচে পায়েস তুলে বলল, হা করো। শ্রবণ হা করল। সোহা পায়েস খাইয়ে দিয়ে বলল, ঈদ মোবারক বাবুর আব্বু। শ্রবণ সোহার হাত থেকে বাটি আর চামচ নিয়ে সোহাকে পায়েস খাইয়ে দিয়ে বলল, ঈদ মোবারক ডাইনির বাচ্চা। সোহা গাল ফুলাল শ্রবণের উইশ শুনে। শ্রবণ ফোলা ফোলা গাল দুটো টিপে দিয়ে বলল, কি হলো, গাল ফুলাচ্ছিস কেন এভাবে? তুমি ডাইনির বাচ্চা বললে কেন? আমি এত সুন্দর করে বললাম, আর তুমি আমাকে এভাবে বললে? তো কিভাবে বলবো? সুন্দর করে বলবে। এর চেয়ে সুন্দর করে শ্রবণ চৌধুরী বলতে পারে না। সোহা সরে গেল শ্রবণের সামনে থেকে। শ্রবণ পায়েসের বাটি রেখে আতর মাখল গায়ে। টুপি মাথায় দিয়ে জায়নামাজ বের করল কাবার থেকে। জায়নামাজ কাঁধের উপর রেখে ওয়ালেট পকেটে ভরে পায়েসের বাটিটা হাতে নিল। রুম থেকে বেরিয়ে দেখল সোহা গাল ফুলিয়ে বসে আছে সোফায়। শ্রবণকে সামনে দেখে সোহা মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। শ্রবণ চামচে পায়েস তুলে বলল, হা কর। সোহা হা করল না, শ্রবণের দিকে তাকাল না। শ্রবণ বলল, কি বলছি কানে যাচ্ছে না? হা কর দ্রুত, নামাজে দেরি হয়ে যাবে। সোহা ঘাড় ঘুরিয়ে দৃষ্টি নিচের দিকে রেখে হা করল। শ্রবণ সোহার মুখে পায়েস পুড়ে দিয়ে বলল, ঈদ মোবারক বাবুর আম্মু। এখন গাল ফুলিয়ে বসে না থেকে গোসল করে সাজুগুজু করুন। সোহা শ্রবণের মুখের দিকে তাকাল তড়িৎ গতিতে। শ্রবণ সোহার গাল টেনে দিয়ে দ্রুত চলে গেল দরজার দিকে। আজকে দাদা আর ভাইদের সঙ্গে ঈদের নামাজ আদায় করবে। ঈদের নামাজ আদায় করে ফ্ল্যাটে ফিরল শ্রবণ। বেডরুমে এসে স্থির হয়ে দাঁড়াল। শ্রবণের আগমন টের পেয়ে সোহা ঘাড় ঘুরিয়ে তাকাল তার দিকে। শ্রবণ হাতের জায়নামাজ বিছানার উপর ছুঁড়ে দিয়ে দুই হাত প্রসারিত করে এগিয়ে এলো সোহার কাছে। বিনা বাক্যে আলিঙ্গন করল প্রিয়তমাকে। সোহা নিজেও জড়িয়ে ধরল শ্রবণকে। কিছু মুহূর্ত অতিবাহিত হল দুজনের নির্বতায়। শ্রবণ সোহার এলোমেলো চুলের ভাঁজে হাত গলিয়ে বলল, দারুণ লাগছে তোকে। সোহা শ্রবণের বুক থেকে মুখ তুলে তাকাল। চোখে চোখ রেখে বলল, তোমাকেও দারুণ লাগছে। শ্রবণ সোহাকে পাজা কোলে তুলে নিল। ভয়ে পেয়ে সোহা শক্ত করে ধরল শ্রবণের গলা। শ্রবণ সোহাকে নিয়ে ঘুরতে শুরু করল। সোহার শাড়ির আঁচল, এলোমেলো চুল বাতাসে উড়তে লাগল। শ্রবণকে থামানোর জন্য ব্যস্ত কণ্ঠে বলল, কি করছ? থামো, বমি চলে আসবে। শ্রবণ থামল, তবে সোহাকে কোল থেকে নামাল না। সোহা নিজের হাত দুটোর তালু দেখিয়ে বলল, এগুলো কি আঁকেছ? কেমন লাগছে? শ্রবণ গম্ভীর গলায় বলল, দারুণ লাগছে। দারুণ লাগছে? এগুলো কি ডিজাইন? না ফুল হয়েছে আর না তো জিলাপি হয়েছে। এমন অদ্ভুতভাবে কে মেহেদি দিয়ে দেয় হাতে? শ্রবণ আগের চেয়েও গম্ভীর গলায় বলল, দিয়েছি সেটাই তো বেশি। তুই আর কত সুন্দর চাইছিস? উপরের দুই পিঠে যে কত সুন্দর করে দিয়েছি সেটা চোখে পড়ছে না? হো স্টিকার লাগিয়ে তারপর মেহেদি দিয়ে ল্যাটাপ্যাটা করে দিয়েছে শুধু। যেভাবেই দিয়েছি তো। কালার কিন্তু সুন্দর হয়েছে, তাই না? দেখতে হবে নাকে দিয়েছে। আমার সালামি দাও। কিসের সালামি? কিসের সালামি মানে? ঈদ সালামি। আজকে ঈদ না, ঈদের সালামি দিবে। এখন তাড়াতাড়ি টাকা বের করো। টাকা দিয়ে তুই কি করবি? জামাইকে নিয়ে ঘুরতে যাব। আর দুজন মিলে ফুচকা খাব। ছি, ওই জঘন্য খাবার আমি খাই না। কাহিনী বাদ দিয়ে সালামি দাও। টাকা নেই। কি, তোমার কাছে টাকা নেই? টাকা নিয়ে কি আমি শুয়ে থাকি? ক্যাশ টাকা থাকে আমার কাছে। অল্প কিছু টাকা আছে ওয়ালেটে। যেই কয় টাকা আছে সেই কয় টাকাই দাও। টাকা না দিলে কোল থেকে নামব না। শক্ত করে গলা ধর। সোহা শক্ত করে জড়িয়ে ধরল শ্রবণের গলা। শ্রবণ এক হাতে সোহাকে ধরে রেখে অন্য হাত দিয়ে দ্রুত ওয়ালেট বের করল পাঞ্জাবির পকেট থেকে। নে, ধর। সোহা ওয়ালেট হাতে নিয়ে ভেতর থেকে টাকা বের করল। ৩,৫৮০ টাকা। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলল, অল্প কোথায়? অনেক টাকাই তো। অনেক টাকা? তুই এক দমে যত পর্যন্ত গুনতে পারবি তত হাজার দিব। সত্যি? হ্যাঁ। তাহলে গুনি। এখন না, পরে। শ্রবণ রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াল দরজার দিকে। সোহা কোল থেকে নামার জন্য ছটফট করে বলল, কোথায় নিয়ে যাচ্ছ? নামাও। চুল তো বাঁধলাম না। আর চুল বাঁধতে হবে না, এলোমেলো চুলেই বেশি সুন্দর লাগছে।
কথাগুলো বলতে বলতে সোহাকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়াল। পা দিয়ে একটা চেয়ার টেনে বসাল সোহাকে। শ্রবণ একটা প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, আন্টি চলে গেছেন? হ্যাঁ। খাবার বেড়ে হাত ধুয়ে নিজেও একটা চেয়ার টেনে বসল। পোলাও মাংস সোহার মুখের সামনে তুলে ধরে বলল, হা কর, তুমি আগে খাও। খাবো, তুই হা কর আগে। সোহা আর কোনো কথা না বলে হা করল। শ্রবণ তার মুখে পুরে দিয়ে নিজের মুখে পুরল। পুনরায় সোহার মুখে তুলে দিতে দিতে বলল, খেয়ে ওই বাড়িতে যাব। আমিও। হুম। আনন্দে সোহার চোখ মুখ চকচকে হয়ে উঠল। সকাল থেকে ভীষণ মন খারাপ লাগছিল বাড়ির কাউকে দেখতে পাবে না বলে। আব্বু আম্মুকেও খুব মনে পড়ছিল। দুজনের খাওয়া শেষে শ্রবণ বাকি সব খাবার ঢেকে রাখল। বেডরুমের দিকে এগিয়ে আসতে আসতে বলল, শাড়ি পরেই যাবি? সোহা দুদিকে মাথা নেড়ে বলল, না, নতুন জামা এনেছ না, ওখান থেকেই একটা পরে যাব। শাড়িতে কিন্তু বেশি সুন্দর লাগছে। শাড়ি বেশিক্ষণ সামলাতে পারবো না। আচ্ছা, তোর যেটা ভালো লাগে। সোহা কাবার্ড থেকে একটা সাদা রঙের জামা বের করল। ঈদ উপলক্ষে শ্রবণ যতগুলো জামা এনে দিয়েছে, সবগুলোর মধ্যে এই সাদা রঙের জামাটা বেশি পছন্দ হয়েছে। জামা তো এনেছেই, সঙ্গে দুটো শাড়িও এনেছে, একটা লাল টকটকে, আরেকটা গাঢ় নীল। নীল রঙের শাড়িটাই পরেছে সোহা। শাড়ি চেঞ্জ করে জামাটা পরে এলো ওয়াশরুম থেকে। এলোমেলো শাড়ি, ব্লাউজ, পেটিকোট বিছানার উপর রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল আঁচড়াতে শুরু করল। তার ইচ্ছে করছে এভাবেই বাড়িতে চলে যেতে। শ্রবণ সোহার শাড়ি, ব্লাউজ, পেটিকোট ভাঁজ করল। শটান দাঁড়িয়ে সোহাকে দেখতে লাগল আবার। সোহা 5G গতিতে রেডি হল। জুতোজোড়া বের করে পরে বলল, হয়ে গেছে আমার। শ্রবণ এগিয়ে এসে গাড়ির চাবি হাতে নিল। নিজেকে একবার আয়নায় দেখে নিয়ে বলল, চল। সোহা নিজের ফোনটা হাতে নিয়ে শ্রবণের হাত ধরে এগোলো দরজার দিকে। শ্রবণের গাড়ি এসে দাঁড়ালো গেইটের সামনে। শ্রবণের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেইট খুলে দিল। শাহিন রেজা চৌধুরী বাড়ির বাইরেই দাঁড়িয়েছিলেন। শ্রবণের গাড়ি দেখে দ্রুত পায়ে এগিয়ে এলেন কাছে। গাড়ির দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো দুজন। বাবাকে দেখে সোহা খুশিতে জড়িয়ে ধরল, আব্বু ডেকে। শাহিন রেজা চৌধুরী নিজেও জড়িয়ে ধরলেন মেয়েকে। পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছেন। ভাবেননি শ্রবণ সোহাকে নিয়ে আজ আসবে। উনি তো ভাবছিলেন কিছুক্ষণ পর শ্রবণের ফ্ল্যাটে যাবেন মেয়েকে দেখতে। কেমন আছো আব্বু? ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। শাহিন রেজা চৌধুরী শ্রবণের দিকে তাকিয়ে বললেন, কেমন আছো শ্রবণ? শ্রবণ গম্ভীর গলায় বলল, আলহামদুলিল্লাহ। ভেতরে চলো তোমরা। শ্রবণ সোহার হাত ধরে ভেতরের দিকে পা বাড়াল। দুজনের পেছনে পেছনে শাহিন রেজা চৌধুরী নিজেও পা বাড়ালেন। বাড়ির ভেতরে প্রবেশ করে সকলের দেখা পেল শ্রবণ আর সোহা। সবাই ড্রয়িং রুমেই উপস্থিত রয়েছে। শ্রবণকে দেখে অনিমা চৌধুরী আর তনিমা চৌধুরীর হাসি হাসি মুখ চুপসে গেল। ভয়ে যেন কেমন জোরসো হয়ে গেলেন দুই বোন। দুজনের এমন রিয়াকশন দেখে শ্রবণ মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করল। শামীম রেজা চৌধুরী বড় ছেলের দিকে তাকিয়ে বললেন, কেমন আছো শ্রবণ? শ্রবণ উত্তর দিল না। সোহা সকলের সঙ্গে হাসি মুখে কথা বলল। অনিমা চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে রইলেন অপলক দৃষ্টিতে। সোহাকে ভীষণ খুশি খুশি লাগছে, হয়তো এতদিন পর নিজের পরিবারের কাছে আসতে পেরেছে সেজন্যই। দেখতেও আগের চেয়ে বেশি সুন্দর লাগছে। বড়ও লাগছে আগের চেয়ে। সোহার পরনে সাদা জামা, শ্রবণের পরনে সাদা পাঞ্জাবি পাজামা। শ্রবণ সোহাকে নিয়ে বসল সোফায়। স্পর্শ এসে বড় ভাইয়ের পাশে বসল, বলল, ভাইয়া, আজকে কিন্তু তোমরা থাকবে এই বাড়িতে। শ্রবণ ছোট ভাইয়ের মুখের দিকে তাকালো তবে বলল না কিছু। সামাদ চৌধুরী বড় নাতির মুখের দিকে তাকিয়ে বললেন, শ্রবণ, নাশতা করতে চলো। আমরা নাশতা সেরে এসেছি, দাদা ভাই। অল্প খাবে আমাদের সঙ্গে, চলো। সোহা বলল, আমি কিছু খাবো না এখন। ঠেসে ঠেসে অনেক খাইয়ে দিয়েছে আজ, আরও খেলে পেট ফেটে যাবে। সকলের দৃষ্টি এসে পড়ল দুজনের উপর। সকলকে এভাবে তাকাতে দেখে সোহা শ্রবণের মুখের দিকে তাকাল। মৃদু স্বরে বলল, সবাই এভাবে তাকাচ্ছে কেন? শ্রবণ গম্ভীর গলায় বলল, আমি কিভাবে বলবো? সকলকে জিজ্ঞেস কর। সোহা বাবার মুখের দিকে তাকাল। শাহিন রেজা চৌধুরী বললেন, কে খাইয়ে দিয়েছে তোকে? সোহা আঙুল তুলে শ্রবণকে দেখাল। সিয়াম, স্পর্শ আর সামাদ চৌধুরী বাদে বাকি চারজনের চোখজোড়া অস্বাভাবিক বড় বড় হয়ে গেছে। শ্রবণ চৌধুরী সোহাকে খাইয়ে দিয়েছে। আসলেই?
শ্রবণের ফোন বেজে উঠল। হাসানের কল। রিসিভ করে কানে ধরে বলল, বল, বের হবি না আজ? না, বাড়িতে এসেছি। কখন গেলি? একটু আগেই। ও আচ্ছা, থাক তাহলে, রাখলাম। কল কেটে গেল। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলল, রুমে চল। সোহা মিনমিন করে বলল, আমি থাকি এখানে। শ্রবণ সোহার হাত ছেড়ে উঠে দাঁড়াল। অনিমা চৌধুরী আর তনিমা চৌধুরীর দিকে একবার তাকিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। যেন নীরবে হুমকি দিয়ে গেল দুজনকে। শ্রবণ চোখের আড়ালে চলে যেতেই অনিমা চৌধুরী মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের গালে হাত রেখে আদুরে গলায় বললেন, কেমন আছিস সোহা? সোহা মৃদু হেসে বলল, খুব ভালো। আম্মুর উপর এখনও রেগে আছিস? সোহা কথা না বলে তাকিয়ে রইল। শামীম রেজা চৌধুরী বললেন, সোহা, বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। শ্রবণের মানসিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। এখন আর আগের মতো হুটহাট রেগে যায় না, চিৎকার করে না। অনেক শান্ত হয়ে গেছে। বেশি রাত জাগে না, ঠিক মতো ঘুমায়। শামীম রেজা চৌধুরী আর কিছু বললেন না। অনিমা চৌধুরী এটা সেটা জিজ্ঞেস করতে শুরু করলেন মেয়েকে। সোহা কিছু কথার উত্তর দিচ্ছে, আবার কিছু কথার উত্তর দিচ্ছে না। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। আসরের নামাজ আদায় করে দাদা আর ভাইদের সঙ্গে বাড়িতে প্রবেশ করল শ্রবণ। শ্রবণকে দেখেই তনিমা চৌধুরী সোহার পাশ থেকে উঠে গেলেন। শ্রবণ সোজা হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। স্পর্শ সোফার কাছে এগিয়ে এসে মায়ের দিকে তাকিয়ে রইল। এত ভয়! তনিমা চৌধুরীর চেহারা দেখে মনে হচ্ছিল শ্রবণকে নয়, যেন জ্যান্ত বাঘ দেখেছে নিজের সামনে। শ্রবণ চেঞ্জ করে নিচে নেমে এলো। সোহার পাশে দাঁড়িয়ে বলল, খেতে হবে না? ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে। সন্ধ্যার পর খাবো। না, এখনই খাবি। একজন মেইড ছুটে এলো রান্নাঘর থেকে। জি স্যার। কি রান্না হয়েছে? স্যার, রাতের রান্নার প্রস্তুতি চলছে। তাহলে সোহা কি খাবে এখন? স্যার, বলুন কি করতে হবে? এখনই করে দিচ্ছি। রান্নাঘর খালি করুন। জি স্যার। রান্নাঘরে কে কে আছে, বের হতে বলুন। জি স্যার। মেইড চলে গেল রান্নাঘরের দিকে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই বিস্ময় নিয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। তনিমা চৌধুরী মনে মনে ভয় পাচ্ছেন। এই ছেলে এখন না উনাকেই রান্না করতে পাঠায়। এই অনিমাটা নিচে আসছে না কেন এখনও? মেইড তিনজন রান্নাঘর খালি করে বেরিয়ে এলো। শ্রবণ পা বাড়াল রান্নাঘরের দিকে। সামাদ চৌধুরী পিছু ডেকে বললেন, দাদু ভাই, তুমি রান্নাঘরে যাচ্ছ কেন? শ্রবণ পিছু ফিরে বলল, রান্না করতে। ছেলের কথা শুনে শামীম রেজা চৌধুরীর চোখজোড়া কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। শ্রবণ করবে রান্না? সিরিয়াসলি? শাহিন রেজা চৌধুরী বললেন, শ্রবণ, তুমি রান্না করতে পারো? শ্রবণ পিছু না ফিরেই গম্ভীর গলায় বলল, অবশ্যই। শাহিন রেজা চৌধুরী মেয়ের দিকে তাকালেন। বিস্ময় নিয়ে বললেন, সোহা, শ্রবণ সত্যিই রান্না করতে পারে? সোহা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এর আগে অনেকবার রান্না করেছে। রোজার মাস বেশির ভাগ দিন সেহেরি রান্না করেছে। আন্টির সঙ্গে মিলে ইফতারও রেডি করেছে। কি বলছিস এসব? শ্রবণ এসব করেছে? আরও অনেক কিছুই করেছে, যা তোমাদের কল্পনারও বাইরে। সিয়াম আর স্পর্শ রান্নাঘরে এলো। ভাইয়ের পাশে দাঁড়ালো দুজন। স্পর্শ বলল, ভাইয়া, কি রান্না করবে? শ্রবণ ডালিমের দানা বের করতে করতে বলল, রান্না একটু পর করব। কি কি করবে বলো, আমরাও সাহায্য করি। শ্রবণ ছোট ভাইয়ের মুখের দিকে তাকালো। সিয়াম ভীষণ এক্সাইটেড হয়ে বলল, ভাইয়া, আজকে তোমার হাতের রান্না খাবো। আচ্ছা। স্পর্শ বলল, ভাইয়া, বলো নাকি কি রান্না করবে? তোমরা কি কি খেতে চাও? আমি তোমার হাতের গরুর মাংস ভুনা খাবো। সিয়াম বলল, আমি কাচ্চি বিরিয়ানি খাবো। স্পর্শ বলল, দুপুরে না বিরিয়ানি খেলি তো কি হয়েছে? ভাইয়ার রান্না তো খাইনি। শ্রবণ বলল, মাংস, বিরিয়ানি, পোলাও অনেক খাওয়া হয়েছে আজ। রাতে শাক ভাজি, করলা ভাজি, মুসুর ডাল আর ভাত খাবি। ছোট দুই ভাই একসঙ্গে বলে উঠল, অ্যাহো। শ্রবণ আপেল টতে বলল, হ্যাঁ। সিয়ামের হাতের ধাক্কা লেগে চিংড়ি মাছের বাটি নিচে পড়ে গেল। স্পর্শ পেছাতে গিয়ে হাতের ধাক্কায় আটার ডিব্বা ফেলে দিল চিংড়ি মাছের উপর। দুজনের কাণ্ডকারখানা দেখে শ্রবণ বলল, গুড জব। স্পর্শ আর সিয়াম একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। কি থেকে কি হল? ওরা তো কিছুই করল না।
এখানে আটার ডিব্বা রেখেছে কেন? তাও আবার মুখ খুলে। সিয়াম তো শুধু হাতের উপর ভর করে দাঁড়াতে নিয়েছিল, বাটিটা কিভাবে পড়ল? সে তো বাটি ধরেইনি। শ্রবণ ফলমূল টা শেষ করে বাটি নিয়ে রান্নাঘর থেকে বের হতে হতে বলল, এগুলো আগে পরিষ্কার কর, এই নোংরা রান্নাঘরে আমি রান্না করব না। ছোট দুই ভাই অসহায়ের মতো একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল বড় ভাইয়ের কথা শুনে। সময় থেমে নেই, গড়িয়ে গেছে অনেকগুলো দিন। শ্রবণ সোহাকে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়েছে সন্ধ্যার পরপর। সোহাকে নিয়ে পার্কে হাঁটতে এসেছিল, সঙ্গে কিছু সুন্দর মুহূর্তও কাটাল। সোহা প্রথমে আসতে চাইছিল না, কিন্তু আসার পর থেকে বেশ ভালো লাগছে। শ্রবণের হাত ধরে বের হল পার্কের ভেতর থেকে। উত্তপ্ত প্রকৃতি আজ বেশ শীতল। হিমেল হাওয়া বইছে, আকাশে বড় রূপালি চাঁদ আলো ছড়াচ্ছে। গাড়ি নিয়ে মেইন রোডে উঠতেই সোহার নজর পড়ল একটা ছেলের দিকে। ফুল হাতে পার্কের দিকে এগিয়ে আসছে। সোহা শ্রবণের দিকে তাকিয়ে বলল, ওই যে দেখো ফুল। শ্রবণ তাকালো ছেলেটার দিকে। গাড়ি থামালো রাস্তার কিনারে। সিট বেল্ট খুলতে খুলতে বলল, তুই বসে থাক, আমি নিয়ে আসছি। সোহা বসে রইল। শ্রবণ নেমে এগিয়ে গেল ছেলেটার কাছে। শ্রবণের আসতে দেরি হচ্ছে দেখে সোহা গাড়ি থেকে নেমে দাঁড়াল। রাস্তায় তেমন একটা যানবাহনের চলাচল নেই। এসে দাঁড়ালো গাড়ির পেছনে। শ্রবণ ছেলেটার কাছ থেকে সবগুলো ফুল কিনে নিল। ওয়ালেট থেকে টাকা বের করে দিতেই কানে ভেসে এলো সোহার চিৎকার। শ্রবণ! সঙ্গে সঙ্গেই পেছনে ফিরে তাকালো শ্রবণ। সোহাকে টেনে হিঁচড়ে একটা মাইক্রোবাস তুলে নেওয়া হলো শ্রবণের চোখের সামনেই। শ্রবণ গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল সোহার নাম ধরে। হিংস্র চিতার ন্যায় ছুটে এলো গাড়িটার দিকে। ততক্ষণে গাড়ি ছুটে চলেছে দ্রুত গতিতে। শ্রবণ হুঁশ জ্ঞান হারিয়ে সোহার নাম ধরে চিৎকার করতে করতে গাড়ির পেছনে ছুটল, তবে নাগাল পেল না। মুহূর্তেই অনেকটা দূরে চলে গেছে গাড়িটা। ঈদের নামাজ আদায় করে ফ্ল্যাটে ফিরল শ্রবণ। বেডরুমে এসে স্থির হয়ে দাঁড়াল। শ্রবণের আগমন টের পেয়ে সোহা ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। শ্রবণ হাতের জায়নামাজ বিছানার উপর ছুঁড়ে দিয়ে দুই হাত প্রসারিত করে এগিয়ে এলো সোহার কাছে। বিনা বাক্যে আলিঙ্গন করল প্রিয়তমাকে। সোহা নিজেও জড়িয়ে ধরল শ্রবণকে। কিছু মুহূর্ত অতিবাহিত হল দুজনের নির্বতায়। শ্রবণ সোহার এলোমেলো চুলের ভাঁজে হাত গলিয়ে বলল, দারুণ লাগছে তোকে। সোহা শ্রবণের বুক থেকে মুখ তুলে তাকাল। চোখে চোখ রেখে বলল, তোমাকেও দারুণ লাগছে। শ্রবণ সোহাকে পাজা কোলে তুলে নিল। ভয় পেয়ে সোহা শক্ত করে ধরল শ্রবণের গলা। শ্রবণ সোহাকে নিয়ে ঘুরতে শুরু করল। সোহার শাড়ির আঁচল, এলোমেলো চুল বাতাসে উড়তে লাগল। শ্রবণকে থামানোর জন্য ব্যস্ত কণ্ঠে বলল, কি করছ? থামো, বমি চলে আসবে। শ্রবণ থামল, তবে সোহাকে কোল থেকে নামাল না। সোহা নিজের হাত দুটোর তালু দেখিয়ে বলল, এগুলো কি আঁকেছ? কেমন লাগছে? শ্রবণ গম্ভীর গলায় বলল, দারুণ লাগছে। দারুণ লাগছে? এগুলো কি ডিজাইন? না ফুল হয়েছে আর না তো জিলাপি হয়েছে। এমন অদ্ভুতভাবে কে মেহেদি দিয়ে দেয় হাতে? শ্রবণ আগের চেয়েও গম্ভীর গলায় বলল, দিয়েছি সেটাই তো বেশি। তুই আর কত সুন্দর চাইছিস? উপরের দুই পিঠে যে কত সুন্দর করে দিয়েছি সেটা চোখে পড়ছে না? স্টিকার লাগিয়ে তারপর মেহেদি দিয়ে ল্যাটাপ্যাটা করে দিয়েছে শুধু। যেভাবেই দিয়েছি তো। কালার কিন্তু সুন্দর হয়েছে, তাই না? দেখতে হবে নাকে দিয়েছে। আমার সালামি দাও। কিসের সালামি? কিসের সালামি মানে? ঈদ সালামি। আজকে ঈদ না, ঈদের সালামি দিবে। এখন তাড়াতাড়ি টাকা বের করো। টাকা দিয়ে তুই কি করবি? জামাইকে নিয়ে ঘুরতে যাব। আর দুজন মিলে ফুচকা খাবো। ছি, ওই জঘন্য খাবার আমি খাই না। কাহিনী বাদ দিয়ে সালামি দাও। টাকা নেই। কি, তোমার কাছে টাকা নেই? টাকা নিয়ে কি আমি শুয়ে থাকি? ক্যাশ টাকা থাকে আমার কাছে। অল্প কিছু টাকা আছে ওয়ালেটে। যেই কয় টাকা আছে, সেই কয় টাকাই দাও। টাকা না দিলে কোল থেকে নামব না। শক্ত করে গলা ধর। সোহা শক্ত করে জড়িয়ে ধরল শ্রবণের গলা। শ্রবণ এক হাতে সোহাকে ধরে রেখে অন্য হাত দিয়ে দ্রুত ওয়ালেট বের করল পাঞ্জাবির পকেট থেকে। নে, ধর। সোহা ওয়ালেট হাতে নিয়ে ভেতর থেকে টাকা বের করল। ৩,৫৮০ টাকা। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলল, অল্প কোথায়? অনেক টাকাই তো। অনেক টাকা? তুই একদমে যত পর্যন্ত গুনতে পারবি তত হাজার দিব। সত্যি? হ্যাঁ। তাহলে গুনি। এখন না, পরে। শ্রবণ রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াল দরজার দিকে। সোহা কোল থেকে নামার জন্য ছটফট করে বলল,
কোথায় নিয়ে যাচ্ছ? নামাও, চুল তো বাঁধলাম না। আর চুল বাঁধতে হবে না, এলোমেলো চুলেই বেশি সুন্দর লাগছে। কথাগুলো বলতে বলতে সোহাকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়াল। পা দিয়ে একটা চেয়ার টেনে বসাল সোহাকে। শ্রবণ একটা প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, আন্টি চলে গেছেন? হ্যাঁ। খাবার বেড়ে হাত ধুয়ে নিজেও একটা চেয়ার টেনে বসল। পোলাও মাংস সোহার মুখের সামনে তুলে ধরে বলল, হা কর, তুমি আগে খাও। খাবো, তুই হা কর আগে। সোহা আর কোনো কথা না বলে হা করল। শ্রবণ তার মুখে পুরে দিয়ে নিজের মুখে পুরল। পুনরায় সোহার মুখে তুলে দিতে দিতে বলল, খেয়ে ওই বাড়িতে যাব। আমিও। হুম। আনন্দে সোহার চোখ মুখ চকচকে হয়ে উঠল। সকাল থেকে ভীষণ মন খারাপ লাগছিল বাড়ির কাউকে দেখতে পাবে না বলে। আব্বু আম্মুকেও খুব মনে পড়ছিল। দুজনের খাওয়া শেষে শ্রবণ বাকি সব খাবার ঢেকে রাখল। বেডরুমের দিকে এগিয়ে আসতে আসতে বলল, শাড়ি পরেই যাবি? সোহা দুদিকে মাথা নেড়ে বলল, না, নতুন জামা এনেছ না, ওখান থেকেই একটা পরে যাব। শাড়িতে কিন্তু বেশি সুন্দর লাগছে। শাড়ি বেশিক্ষণ সামলাতে পারবো না। আচ্ছা, তোর যেটা ভালো লাগে। সোহা কাবার্ড থেকে একটা সাদা রঙের জামা বের করল। ঈদ উপলক্ষে শ্রবণ যতগুলো জামা এনে দিয়েছে, সবগুলোর মধ্যে এই সাদা রঙের জামাটা বেশি পছন্দ হয়েছে। জামা তো এনেছেই, সঙ্গে দুটো শাড়িও এনেছে, একটা লাল টকটকে, আরেকটা গাঢ় নীল। নীল রঙের শাড়িটাই পরেছে সোহা। শাড়ি চেঞ্জ করে জামাটা পরে এলো ওয়াশরুম থেকে। এলোমেলো শাড়ি, ব্লাউজ, পেটিকোট বিছানার উপর রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল আঁচড়াতে শুরু করল। তার ইচ্ছে করছে এভাবেই বাড়িতে। যেই কয় টাকা আছে, সেই কয় টাকাই দাও। টাকা না দিলে কোল থেকে নামব না। শক্ত করে গলা ধর। সোহা শক্ত করে জড়িয়ে ধরল শ্রবণের গলা। শ্রবণ এক হাতে সোহাকে ধরে রেখে অন্য হাত দিয়ে দ্রুত ওয়ালেট বের করল পাঞ্জাবির পকেট থেকে। নে, ধর। সোহা ওয়ালেট হাতে নিয়ে ভেতর থেকে টাকা বের করল। ৩,৫৮০ টাকা। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলল, অল্প কোথায়, অনেক টাকাই তো। অনেক টাকা? তুই একদমে যত পর্যন্ত গুনতে পারবি তত হাজার দিব। সত্যি? হ্যাঁ। তাহলে গুনি। এখন না, পরে। শ্রবণ রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াল দরজার দিকে। সোহা কোল থেকে নামার জন্য ছটফট করে বলল, কোথায় নিয়ে যাচ্ছ? নামাও, চুল তো বাঁধলাম না। আর চুল বাঁধতে হবে না, এলোমেলো চুলেই বেশি সুন্দর লাগছে। কথাগুলো বলতে বলতে সোহাকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়াল। পা দিয়ে একটা চেয়ার টেনে বসাল সোহাকে। শ্রবণ একটা প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, আন্টি চলে গেছেন? হ্যাঁ। খাবার বেড়ে হাত ধুয়ে নিজেও একটা চেয়ার টেনে বসল। পোলাও মাংস সোহার মুখের সামনে তুলে ধরে বলল, হা কর, তুমি আগে খাও। খাবো, তুই হা কর আগে। সোহা আর কোনো কথা না বলে হা করল। শ্রবণ তার মুখে পুরে দিয়ে নিজের মুখে পুরল। পুনরায় সোহার মুখে তুলে দিতে দিতে বলল, খেয়ে ওই বাড়িতে যাব। আমিও। হুম। আনন্দে সোহার চোখ মুখ চকচকে হয়ে উঠল। সকাল থেকে ভীষণ মন খারাপ লাগছিল বাড়ির কাউকে দেখতে পাবে না বলে। আব্বু আম্মুকেও খুব মনে পড়ছিল। দুজনের খাওয়া শেষে শ্রবণ বাকি সব খাবার ঢেকে রাখল। বেডরুমের দিকে এগিয়ে আসতে আসতে বলল, শাড়ি পরেই যাবি? সোহা দুদিকে মাথা নেড়ে বলল, না, নতুন জামা এনেছ না, ওখান থেকেই একটা পরে যাব। শাড়িতে কিন্তু বেশি সুন্দর লাগছে। শাড়ি বেশিক্ষণ সামলাতে পারবো না। আচ্ছা, তোর যেটা ভালো লাগে। সোহা কাবার্ড থেকে একটা সাদা রঙের জামা বের করল। ঈদ উপলক্ষে শ্রবণ যতগুলো জামা এনে দিয়েছে, সবগুলোর মধ্যে এই সাদা রঙের জামাটা বেশি পছন্দ হয়েছে। জামা তো এনেছেই, সঙ্গে দুটো শাড়িও এনেছে, একটা লাল টকটকে, আরেকটা গাঢ় নীল। নীল রঙের শাড়িটাই পরেছে সোহা। শাড়ি চেঞ্জ করে জামাটা পরে এলো ওয়াশরুম থেকে। এলোমেলো শাড়ি, ব্লাউজ, পেটিকোট বিছানার উপর রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল আঁচড়াতে শুরু করল। তার ইচ্ছে করছে এভাবেই বাড়িতে। শ্রবণ সোহার শাড়ি ব্লাউজ পেটিকোট ভাঁজ করলো। শটান দাঁড়িয়ে সোহাকে দেখতে লাগলো। আবার সোহা 5G গতিতে রেডি হলো। জুতো জোড়া বের করে পরে বলল, হয়ে গেছে আমার। শ্রবণ এগিয়ে এসে গাড়ির চাবি হাতে নিল। নিজেকে একবার আয়নায় দেখে নিয়ে বলল, চল। সোহা নিজে ফোনটা হাতে নিয়ে শ্রবণের হাত ধরে এগুলো দরজার দিকে। শ্রবণের গাড়ি এসে দাঁড়ালো গেটের সামনে। শ্রবণ গাড়ি দেখে দারোয়ানের দ্রুত গেট খুলে দিল।
শাহিন রেজা চৌধুরীর বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। শ্রবণ গাড়ি দেখে দ্রুত পায়ে এগিয়ে এলেন কাছে। গাড়ির দরজা খুলে ভিতর থেকে বেরিয়ে এলো দুজন। বাবাকে দেখে সোহা খুশিতে জড়িয়ে ধরল আপুটিকে। শাহিন রেজা চৌধুরী নিজেও জড়িয়ে ধরল মেয়েকে। পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছেন। ভাবেননি শ্রবণ সোহাকে নিয়ে আজ আসবে। উনি তো ভেবেছিলেন কিছুক্ষণ পর শ্রবণ ফ্ল্যাটে যাবেন মেয়েকে দেখতে। কেমন আছো আব্বু? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। শাহিন রেজা চৌধুরী শ্রবণের দিকে তাকিয়ে বললেন, কেমন আছো? শ্রবণ গম্ভীর গলায় বলল, আলহামদুলিল্লাহ। ভিতরে চলো তোমরা। শ্রবণ সোহার হাত ধরে ভিতরের দিকে পা বাড়ালো। দুজনের পিছন পেছন শাহিন রেজা চৌধুরী নিজেও পা বাড়ালেন। বাড়ির ভিতরে প্রবেশ করে সকলে দেখা পেল শ্রবণ আর সোহার। সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। শ্রবণকে দেখে অনিমা চৌধুরী আর তনিমা চৌধুরী হাসি হাসি মুখ চুপসে গেল। ভয় যেন কেমন জড়সড় হয়ে গেল দুজন বোন। দুজনের এমন রিয়াকশন দেখে শ্রবণ মনে মনে পৈশাসিক আনন্দ অনুভব করল। শামিন রেজা চৌধুরী বড় ছেলের দিকে তাকিয়ে বললেন, কেমন আছো শ্রবণ? শ্রবণ উত্তর দিল না। সোহা সকলের সঙ্গে হাসি মুখে কথা বলল। অনিমা চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে রইলেন অপলক দৃষ্টিতে। সোহাকে ভীষণ খুশি খুশি লাগছে। হয়তো এতদিন পর নিজের পরিবারের কাছে আসতে পেরেছে সেজন্য। দেখতো আগের চেয়ে বেশি সুন্দর লাগছে, বড় লাগছে আগের চেয়ে। সোহার পরনে সাদা জামা, শ্রবণের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা। শ্রবণ সোহাকে নিয়ে বসলো সোফায়। স্পর্শ এসে বড় ভাইয়ের পাশে বসলো। বলল, ভাইয়া আজকে কিন্তু তোমরা থাকবে এই বাড়িতে। শ্রবণ ছোট ভাইয়ের মুখের দিকে তাকালো আর বলল না কিছু। সামাদ চৌধুরী বড় নাতি মুখের দিকে তাকিয়ে বলল, শ্রবণ নাস্তা করতে চলো। আমরা নাস্তা সেরে এসেছি দাদা ভাই। অল্প খাবে, আমাদের সঙ্গে চলো। সোহা বলল, আমি কিছু খাবো না এখন। ঠেসে ঠেসে অনেক খাইয়ে দিয়েছে আজ, আরও খেলে পেট ফেটে যাবে। সকলের দৃষ্টি এসে পড়ল দুজনের ওপর। সকলকে এভাবে তাকাতে দেখে সোহা শ্রবণের মুখের দিকে তাকালো। মৃদুস্বরে বলল, সবাই এভাবে তাকাচ্ছে কেন? শ্রবণ গম্ভীর গলায় বলল, আমি কিভাবে বলবো? সকলকে জিজ্ঞেস কর। সোহা বাবার মুখের দিকে তাকালো। শাহিন রেজা চৌধুরী বলেন, কে খাইয়ে দিয়েছে তোকে? সোহা আঙ্গুল তুলে শ্রবণের দেখালো। সিয়াম, স্পর্শ আর সামাদ চৌধুরী বাদে বাকি চারজনের চোখ জোড়া অস্বাভাবিক বড় বড় হয়ে গেছে। শ্রবণ চৌধুরী সোহাকে খাইয়ে দিয়েছে আসলেই? শ্রবণের ফোন বেজে উঠল। হাসানের কল রিসিভ করে কানে ধরে বলল, বল বের হবি না আজ? না, বাড়িতে এসেছি। কখন গেলি? একটু আগে। ও আচ্ছা, থাক তাহলে, রাখলাম। কল কেটে গেল। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলল, রুমে চল। সোহা মিনমিন করে বলল, আমি থাকি এখানে। শ্রবণ সোহার হাত ছেড়ে উঠে দাঁড়ালো। অনিমা চৌধুরী আর তনিমা চৌধুরীর দিকে একবার তাকিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল, যেন নীরবে হুমকি দিয়ে গেল দুজনকে। শ্রবণের চোখের আড়ালে চলে যেতেই অনিমা চৌধুরী মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের গালে হাত রেখে আদরি গলায় বলেন, কেমন আছিস সোহা? সোহা মৃদু হেসে বলল, খুব ভালো। আম্মুর ওপর এখনো রেগে আছিস? সোহা কথা না বলে তাকিয়ে রইল। শামিন রেজা চৌধুরী বললেন, সোহা বাবু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। শ্রবণের মানসিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এখন আর আগের মতো হুটহাট রেগে যায় না, চিৎকার করে না, অনেক শান্ত হয়ে গেছে। বেশি রাত জাগে না, ঠিক মতো ঘুমায়। শামিন রেজা চৌধুরী আর কিছু বললেন না। অনিমা চৌধুরী এটা সেটা জিজ্ঞেস করতে শুরু করলেন মেয়েকে। সোহা কিছু কথা উত্তর দিচ্ছে, আবার কিছু কথার উত্তর দিচ্ছে না। আসরের নামাজ আদায় করে দাদা আর ভাইয়ের সঙ্গে বাড়িতে প্রবেশ করে শ্রবণ। শ্রবণকে দেখে তনিমা চৌধুরী সোয়ার পাশে থেকে উঠে গেলে। শ্রবণ সোজা হেঁটে সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। স্পর্শ সোফার কাছে এগিয়ে এসে মায়ের দিকে তাকিয়ে রইল। এত ভয় তনিমা চৌধুরীর চেহারা দেখে মনে হচ্ছে শ্রবণকে নয়, যেন যন্ত্রবাগ দেখিয়েছে নিজের সামনে। শ্রবণ চেঞ্জ করে নিচে নেমে এলো। সোহার পাশে দাঁড়িয়ে বলল, খেতে হবে না? ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে, সন্ধ্যার পর খাবো। না, এখনই খাবি। একজন মেড ছুটে এলো রান্নাঘর থেকে। জি স্যার, কি রান্না হয়েছে? স্যার, রাতে রান্না প্রস্তুতি চলছে। তাহলে সোহা কি খাবে এখন? স্যার বলুন কি করতে হবে, এখনই করে দিচ্ছি। রান্নাঘর খালি করুন। জি স্যার। রান্নাঘরে কে কে আছে বের হতে বলুন। জি স্যার। মেড চলে গেল রান্নাঘরের দিকে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই বিস্ময় নিয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। তনিমা চৌধুরী মনে মনে ভয় পাচ্ছে, এই ছেলে এখন না ওনাকে রান্না করতে পাঠায়। এই অনিমাটা নিচে আসছে না কেন এখনো?
মেয়ের তিনজন রান্নাঘর খালি করে বেরিয়ে এলো। শ্রবণ বাড়া রান্নাঘরের দিকে। সামাদ চৌধুরী পিছু ডেকে বলেন, দাদু ভাই তুমি রান্নাঘরে যাচ্ছ কেন? শ্রবণ পিছু ফিরে বলল, রান্না করতে। ছেলের কথা শুনে শামীম রেজা চৌধুরী চোখ জোড়া কোঠর থেকে বেরিয়ে আসতে চাইছে। শ্রবণ করবে রান্না? সিরিয়াসলি? শাহিন রেজা চৌধুরী বললেন, শ্রবণ তুমি রান্না করতে পারো? শ্রবণ পিছু না ফিরে গম্ভীর গলায় বলল, অবশ্যই। শামীম রেজা চৌধুরী মেয়ের দিকে তাকালেন, বিস্ময় নিয়ে বললেন, সোহা শ্রবণের সত্যি রান্না করতে পারে? সোহা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এর আগে অনেকবার রান্না করেছে। রোজার মাসে বেশিরভাগ দিনই ও সেহরি রান্না করেছে। আন্টির সঙ্গে মিলে ইফতারিও রেডি করেছে। কি বলছিস এসব? শ্রবণ এসব করেছে? আরও অনেক কিছু করেছে যা তোমাদের কল্পনার বাইরে। সিয়াম আর স্পর্শ রান্নাঘরে এলো। ভাইয়ের পাশে দাঁড়ালো দুজন। স্পর্শ বলল, ভাইয়া কি রান্না করবে? শ্রবণ ডালিমের দানা বের করতে করতে বলো, রান্না একটু পর করব। কি করবে বলো, আমরা সাহায্য করি। শ্রবণ ছোট ভাইয়ের মুখের দিকে তাকালো। সিয়াম ভীষণ এক্সাইটেড হয়ে বলল, ভাইয়া আজকে তোমার হাতে রান্না খাবো। আচ্ছা। স্পর্শ বলো, ভাইয়া বলো না কি রান্না করবে? তোমরা কি খেতে চাও? আমি তোমার হাতের গরুর মাংস ভুনা খাবো। সিয়াম বলল, আমি কাচ্চি বিরিয়ানি খাবো। স্পর্শ বলল, দুপুরে না বিরিয়ানি খেলি? তো কি হয়েছে, ভাইয়ার রান্না তো খাইনি। শ্রবণ বলল, মাংস বিরিয়ানি পোলাও অনেক খাওয়া হয়েছে। আর রাতে শাক ভাজি, করলা ভাজি, মুসুরির ডাল আর ভাত খাবি। ছোট দু ভাই একসঙ্গে বলে উঠল। হ্যাঁ। শ্রবণ আপেল কাটতে কাটতে বলল, হ্যাঁ। সিয়ামের হাতে ধাক্কা লেগে চিংড়ি মাছের বাটি নিচে পড়ে গেল। স্পর্শ পিছনেতে গিয়ে হাতে ধাক্কায় আটার ডিব্বা ফেলে দিল চিংড়ি মাছের উপর। দুজনের কাণ্ড কারখানা দেখে শ্রবণ বলে, গুড জবস। স্পর্শ আর সিয়াম একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। কি থেকে কি হলো? ওরা তো কিছুই করলো না। এখানে আটার ডিব্বা রেখেছে কেন? তাও আবার মুখ খুলে। সিয়াম তো শুধু হাতের ওপর ভর করে দাঁড়াতে নিয়েছিল। বাটিটা কিভাবে পড়লো? সে তো বাটি ধরেনি। শ্রবণ ফলমূল কাটা শেষ করে বাটি নিয়ে রান্নাঘর থেকে বের হতে হতে বলল, এগুলো আগে পরিষ্কার কর। এই নোংরা রান্নাঘরে আমি রান্না করব না। ছোট দু ভাই অসহায়ের মতো একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল বড় ভাইয়ের কথা শুনে। সময় থেমে গেল। গড়িয়ে গেছে অনেকগুলো দিন। শ্রবণ সোয়াকে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়েছে সন্ধ্যার পর। সোয়াকে নিয়ে পার্কে হাঁটতে এসেছিল। সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটালো। সোয়া প্রথমে আসতে চাইছিল না, কিন্তু আসার পর থেকে বেশ ভালো লাগছে। শ্রবণের হাত ধরে বের হলো পার্কের ভিতর থেকে। উত্তপ্ত প্রকৃতি আজ বেশ শীতল। হিমেল হাওয়া বইছে। আকাশে ইয়া বড় রূপালি চাঁদ আলো ছড়াচ্ছে। গাড়ি নিয়ে মেন রোডে উঠতেই সোহা নজর পড়ল একটা ছেলের দিকে। ফুল হাতে পার্কের দিকে এগিয়ে আসছে। সোহা শ্রবণের দিকে তাকিয়ে বলে, ওই যে দেখো ফুল। শ্রবণ তাকালো ছেলেটার দিকে। গাড়ি থামালো রাস্তার কিনারে। সিট বেল্ট খুলতে খুলতে বলল, তুই বসে থাক, আমি নিয়ে আসছি। সোহা বসে রইল। শ্রবণ নেমে এগিয়ে গেল ছেলেটার কাছে। শ্রবণে আসতে দেরি হচ্ছে দেখে সোহা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। রাস্তাতে এমন একটা যানবাহন চলাচল নেই। এসে দাঁড়ালো গাড়ির পেছনে। শ্রবণ ছেলেটার কাছ থেকে সবগুলো ফুল কিনে নিল। ওয়ালেট থেকে টাকা বের করে দিতেই কানে ভেসে এলো সোহার চিৎকার, শ্রবণ! সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকলো শ্রবণ। সোহাকে টেনে হিঁচড়ে একটা মাইক্রোবাসে তুলে নেওয়া হলো শ্রবণের চোখের সামনে। শ্রবণ গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল সোহার নাম ধরে। মিশ্র চিতার ন্যায় ছুটে এলো গাড়িটার দিকে। ততক্ষণে গাড়ি ছুটে চলেছে দ্রুত গতিতে। শ্রবণ হুঁশ জ্ঞান হারিয়ে সোহার নাম ধরে চিৎকার করতে করতে গাড়ির পিছনে ছুটল, তবে নাগাল পেল না। মুহূর্তেই অনেকটা দূরে চলে গেল গাড়িটা।